আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমাদের 17 বছরের হাসিনার যে ফ্যাসিজম ছিল তার অন্যতম বড় একটা কাজ ছিল, ল্যান্ডমার্ক কাজ ছিল রূপপুর নিউক্লিয়ার প্রজেক্ট, যেটা বাংলাদেশকে 1800 থেকে 2000 মেগাওয়াটের অথবা 2400 মেগাওয়াটের, আমি ঠিক মতো এখন মধ্যে বলতে পারছি না, তবে দুইটা ইউনিট সেখানে তৈরি করার কাজ হচ্ছে এবং খুব অল্প খরচে পার ইউনিট বিদ্যুৎ ওখানে তৈরি করা হবে, যেটা বাংলাদেশকে শিল্পায়নের জন্য, বাংলাদেশের উন্নতির জন্য অনেক বড় একটা প্রজেক্ট হিসাবে সেটাকে তৈরি করা হয়েছে। যদিও এই প্রজেক্ট তৈরি করতে বাংলাদেশে যে খরচ হয়েছে, ইন্ডিয়াতে সমপরিমাণ ক্যাপাসিটির একটা পাওয়ার প্ল্যান্ট 3 গুণ কম দামে খরচ হয়েছে। সুতরাং এটা খরচের দিক থেকে এটা খুব খারাপ একটা প্রজেক্ট, লুটপাট হয়েছে সেটা এখান থেকে হয়তো বা অনুমান করা যায়। কিন্তু বাংলাদেশের ভবিষ্যতের জন্য এই প্রজেক্টটা খুবই দিক নির্দেশনীয় একটা প্রজেক্ট ছিল এবং সেই প্রজেক্টটা হাসিনা সরকারের অনেক ভালো ভালো প্রজেক্টের মধ্যে অন্যতম একটা প্রজেক্ট। পদ্মা সেতু, পদ্মা রেল প্রকল্প, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, মেট্রো রেল, তারপরে এক্সপ্রেসওয়ে, বাংলাদেশের নানা জায়গাতে কানেক্টিভিটি, এগুলো সব কিছু কিন্তু হাসিনা সরকারের ভালো ভালো কাজেরই অংশ। এখন এই রূপপুর প্রজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে আমি একসময় আমি গ্রেপ্তারের হুমকি পেয়েছিলাম। গ্রেপ্তারের আওতায় নিয়ে আসা যায় আমাকে, সেরকম একটা হুমকি দেওয়া হয়েছিল। কেন হুমকি দেওয়া হয়েছিল? কারণ আমি বলেছিলাম যে ওখানে যে সঞ্চালন লাইন তৈরি করার কথা ছিল, সেই সঞ্চালন লাইন খুব ধীর গতিতে তৈরি হচ্ছিল এবং এই প্রজেক্টটা অনেক আগেই কিন্তু বাংলাদেশে অপারেশনে আসার কথা ছিল। নানা রকমের সীমাবদ্ধতার কারণে, যেমন আমাদের সঞ্চালন লাইন, তারপরে হয়তোবা তৈরি করার যে ধীর গতি, সেগুলোর জন্য প্রজেক্টটা উৎপাদনে আসতে দেরি হয়েছে এবং বাংলাদেশও পিছিয়ে যাচ্ছে। রাজনৈতিক অস্থিতিশীলতাও বড় একটা কারণ হতে পারে। এখন রূপপুরের এই যে প্রথম ইউনিট, সেটা 2026 নাগাদ উৎপাদনে আসবে। উৎপাদনে আসলে বাংলাদেশের বিদ্যুৎ চাহিদার অনেক বড় একটা অংশ তারা পূরণ করতে পারবে এবং বিদেশ নির্ভরতা অথবা আমাদের যে এখন ফসিল ফুয়েল যে নির্ভরতা, সেটা অনেকটা কমে যাবে। বাংলাদেশের অর্থনীতিতে প্রাণ চাঞ্চল্য আনার জন্য হাসিনা সরকারের 17 বছরের যে স্থিতিশীলতা বাংলাদেশকে দিয়েছিল, যেখানে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, এগুলো হচ্ছে ট্রেড অফ। একটা পাইতে হলে আরেকটাকে চেপে ধরতে হবে, সেটা হাসিনা করেছিল। গণতন্ত্র দেয়নি, ভোট দেয়নি, স্থিতিশীলতা দিয়েছিল, উৎপাদনের চেষ্টা করেছিল, উন্নয়নের চেষ্টা করেছিল। এখন ইউনূস সরকার গত 1 বছরে কি করেছে আমরা তেমন করে কিছু দেখতে পাই না, অথবা সামনে যে সরকার আসবে তারা কীভাবে বাংলাদেশকে পরিচালনা করবে সেটাও বড় একটা ব্যাপার। এখন ফ্যাসিজম একটা পদ্ধতি হতে পারে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্য, যেমন করে সিঙ্গাপুরে হয়েছে, যেমন করে মালয়েশিয়াতে হয়েছে। এখন বাংলাদেশ কোন পথে যাবে? গণতান্ত্রিক পথে যাবে, যোগ্যতার দিকে যাবে, জনগণের সরকারের দিকে যাবে, কোন দিকে যাবে? বাংলাদেশের অবশ্যই জনগণের ক্ষমতায়ন লাগবে, প্রশাসনের ক্ষমতায়ন লাগবে, বাংলাদেশ কেন্দ্রিক রাজনীতি করতে হবে। এখন সেই রাজনীতি আমাদের পরবর্তীতে যারা আসবে তারা কিভাবে করবে? তারা কি যোগ্য লোকদেরকে ক্ষমতায়িত করবে, নাকি চাঁদাবাজ, মাস্তান, দখলদার, ব্যাংক ডাকাত তাদেরকে দিয়ে, চোরতন্ত্রকে দিয়ে, ক্রিপ্টোক্রেসি দিয়ে ক্ষমতায়ন করবে? সেটা আমরা জানি না কি সিগন্যাল আমাদেরকে দিচ্ছে। আমরা ভয় পাচ্ছি, আমরা শঙ্কিত। ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাবে সেটা নিয়ে আমরা শঙ্কিত। কেননা আমরা কেউই তো অপরিচিত না, সবাইকে আমরা চিনি, শীর্ষ নেতৃত্ব যারা আছে তাদের সবাইকে আমরা চিনি। সো বাংলাদেশের গঠনতন্ত্রের রাজনীতিতে যদি পরিবর্তন না আসে, আমাদের রাজনীতি বাংলাদেশের মানুষের জন্যই থাকবে। আমরা বাংলাদেশের মানুষের জন্য কথা বলে যাব, সেটা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে, বিএনপির বিরুদ্ধে যাবে, জামাতের বিরুদ্ধে যাবে, কিন্তু সবসময় সেটা বাংলাদেশের পক্ষে যাবে। আপনারা সেটাতে নিশ্চিত থাকতে পারেন। আপনাদের সবার জন্য অনেক শুভকামনা থাকলো। ভালো থাকবেন।